নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি ও ব্রহ্মানন্দ মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ। রবীন্দ্রনাথ ভারতবর্ষের বেশ কয়েকটি আন্দোলন দেখে যেতে পেরেছিলেন। তিনি পর্যবেক্ষণ করেছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আন্দোলন আরম্ভ করে দিয়েছেন বেলুড় মঠে, গান্ধীজি আন্দোলন করছেন ওয়ার্ধাতে, শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে, রবীন্দ্রনাথ স্বয়ং শান্তিনিকেতনে। তার পর্যালোচনা ছিল তারা জোর দিচ্ছেন পরিকল্পনার উপর, কিন্তু স্বামী বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন অন্য দুটি বিষয়ে। প্রথমত চিন্তা অর্থাৎ তত্ত্বের উপর, তার স্বল্পকালীন জীবনের মধ্যে তিনি ঢেলে দিয়েছিলেন যাবতীয় তত্ত্ব। আর দ্বিতীয়ত সম্প্রদায়ের উপর, পরবর্তী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে তার উপর। স্বামীজি চেয়েছিলেন চয়েজেস্ট, বেস্ট অ্যান্ড পিওরেস্ট ছেলেরা সংঘে আসবে। ঠাকুরমা স্বামীজি রাজা মহারাজের আহ্বানে সেই সোনার টুকরো ছেলেরা এসেছেন, আসছেন এবং আসবেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যেমন শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপনের কাজে অর্জুন এবং ভীম প্রধান মহারথী, তেমনি শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্থাপন রূপ মহান জীবনব্রতে সবচেয়ে বড় দুই মহারথী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ। সিস্টার নিবেদিতা তার গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম, দ্য স্বামী বিবেকানন্দ অ্যান্ড দ্য অর্ডার অফ রামকৃষ্ণ নামক অধ্যায়ে খুব সুন্দর করে লিখেছিলেন। মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে যে অধ্যায় আছে স্বামী বিবেকানন্দ অ্যান্ড দ্য অর্ডার অফ রামকৃষ্ণ, তাতে তিনি লিখেছেন স্বামী বিবেকানন্দ না থাকলে যেমন রামকৃষ্ণ সংঘ অর্থহীন হয়ে যেত, তেমনি স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন, পরিশ্রম এবং অবদান ব্যর্থ হয়ে যেত যদি না তার পিছনে যোগ্য আরও 15 জন সন্ন্যাসী গুরুভাই থাকতেন। তারা ছিলেন বলেই রামকৃষ্ণ সংঘ স্থাপনের মাধ্যমে স্বামীজি তার জীবনব্রত পালন করতে সক্ষম হয়েছিলেন। নিবেদিতা লিখছেন, একটি আত্মা, একটি সত্তাই আমাদের মধ্যে নেমে এসেছিল, তার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। এই রামকৃষ্ণ বিবেকানন্দ সত্তাটি আসল, এবং এর উপচ্ছায়ার মধ্যে আমরা অনেককে দেখেছি, অর্থাৎ পার্শ্বদের দেখেছি। কোনো সন্দেহ নেই স্বামী বিবেকানন্দের অনন্য স্থান শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যাতা রূপে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে রয়েছে যে স্বামী বিবেকানন্দ নিবেদিতার কাছে বলেছেন শ্রীরামকৃষ্ণ নিজেই জানতেন না যে তিনি কত বড় ছিলেন। He was contented to live that great life and to leave it to others to find the explanation. তিনি আপন মনে একটি ভগবত কেন্দ্রিক জীবনযাপন করে চলে গেলেন আর অন্যদের জন্য রেখে গেলেন সেই জীবনের ভাষ্য রচনার দায়িত্ব। অন্যত্র স্বামীজি বলেছেন, আই রিড ইটস মিনিং, শ্রীরামকৃষ্ণের অদ্ভুত জীবনের তাৎপর্য অর্থ আমি পাঠ করেছি। বস্তু এটাই স্বামীজির ভূমিকা। সেই জন্য ঠাকুর সপ্তর্ষি মণ্ডল থেকে তাকে এনেছেন, ঠাকুর স্বামীজিকে বুঝিয়ে দিয়েছেন এই সংঘ কেমন হবে। তার আদর্শকে স্বামীজি বাস্তব রূপ দিলেন সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে। এই সংঘের মধ্য দিয়েই শ্রীরামকৃষ্ণ তার আদর্শ বেঁচে রয়েছে ও থাকবে। কিন্তু এই সংঘের শৈশবেই স্বামীজির দেহত্যাগ। তিনি থাকাকালীন বেলুড় মঠ সহ বোধহয় মাত্র 8টি কেন্দ্র তৈরি হয়েছিল। এরপর তার 15 জন সন্ন্যাসী গুরুভাই এই সংঘকে দৃঢ়ভূমিতে প্রতিষ্ঠিত করেন, যা এখন ক্রমশ বিস্তার লাভ করেছে তার বহুমুখী কর্মধারার মাধ্যমে। এই গুরুভাইদের সকলেই মহান, তবুও স্বামীজির পরে যার নাম করতে হয় তিনি স্বামী ব্রহ্মানন্দ। স্বামী ব্রহ্মানন্দ, যাকে আমরা রাজা মহারাজ বা মহারাজ বলি, শ্রীরামকৃষ্ণের উপদেশ বলে একটি বই সংকলন করেছিলেন।
তার ইংরেজি সংস্করণের ভূমিকায় স্বামী শারদানন্দ লিখেছেন, দ্য প্রেজেন্ট ব্রোশিওর ইজ ফ্রম দ্য পেন অফ ওয়ান who was regarded by the master as the next to Swami Vivekananda in his capacity for realizing spiritual ideas. এই পুস্তকটি এমন একজনের কলম দ্বারা রচিত যাকে শ্রীরাম ও কৃষ্ণ আধ্যাত্মিক ভাবধারায় উপলব্ধির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ঠিক পরেই স্থান দিয়েছেন। স্বামীজি অবশ্য সবাইকেই বড় দেখতেন। তিনি একবার বলেছিলেন, রাখাল আধ্যাত্মিকতায় আমার চেয়েও বড়। কিন্তু ঠাকুরের কথাটি আমরা সত্য বলে গ্রহণ করব। ঠাকুরমা স্বামীজির এই দিব্যত্রয়ীর পরেই যিনি আধ্যাত্মিকতায় সর্বোচ্চ, তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।